দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়াত হাসান। এস আলম গ্রুপ শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালককে সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ কামরুল কাদের ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই বিষয়ে রুল জারি করেছেন। রুলে এস আলম গ্রুপ কত টাকা বিদেশে পাচার করেছে এবং সেসব টাকা ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে গত 17 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুল এবং ডাইরেকশন হয়েছে সম্পত্তির একটা তালিকা তাদের নাম, পরিবারের নামে এবং এস আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার রাজধানীতে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে। এরশাদ স্বৈরাচারী ছিল, 9 বছরে সে 30-40 জন মানুষকে মেরেছিল। 9 বছরে খুবই খারাপ, কোনোভাবেই সাপোর্টেবল না। আর শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে কমপক্ষে 1000 লোককে হত্যা করেছে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে, এবং আরো লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরকম একটা নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটিতে ছিল। যে আমাদের আমি গতকাল একটা তথ্য কমিশনে আমি বলেছিলাম যে তথ্য কমিশন বিহীন তথ্য কমিশনে একটা অনুষ্ঠান হয়েছিল গতকাল। বিভিন্ন দাবিতে ফের বিক্ষোভ করেছে আশুলিয়া ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। শ্রম আইন অনুযায়ী আশুলিয়া শিল্পাঞ্চলের 17টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে টঙ্গাবাড়ি এলাকার মোল্ডন নিটওয়ার্স লিমিটেড সহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেবার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার জন্য শিল্প পুলিশ ও সেনা সদস্যরা কাজ করে যাচ্ছেন। হাজিরা বোনাস বৃদ্ধি, কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ সহ 12 দফা দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। ভারী বর্ষণ ও উজানের ঢলে নওগাঁ, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নির্মাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রবিবার সকাল 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.14 মিটার, যা বিপদসীমা থেকে মাত্র 1 সেন্টিমিটার নিচে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 15টি গ্রামেতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 5000 পরিবার। এছাড়া প্রায় 3000 হেক্টর ফসলি জমির পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামেও তলিয়ে গেছে কয়েকটি চরাঞ্চলের বাড়িঘর। ভারী বৃষ্টিতে নওগাঁর নদীগুলোর পানিও আশঙ্কাজনক হারে বাড়ছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর অবস্থান জানিয়েছিল ইরানের এক গুপ্তচর। লেবাননের বৈরুতে বিমান হামলায় নিহত হওয়ার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরও 33 জন নিহত এবং অন্তত 135 ব্যক্তি আহত হয়েছে। জবাবে ইসরায়েলে 8টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে তারা। এদিকে হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। নেপালে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত 148 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 65 জন। কাঠমান্ডু পোস্ট বলছে, অনেক এলাকার বাসিন্দারা ছাদ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। তাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার পুরো দেশে বন্যার সতর্কতা জারি করেছে।
ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। 4 দিনের এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মিশর, ইরান, কুয়েত ও নিউজিল্যান্ডের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় একটি ছেলেদের এবং একটি মেয়েদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। থাকবে একটি জাতীয় প্রতিযোগিতা। রবিবার রাজধানীর অলিম্পিক ভবনে এই প্রতিযোগিতার 3টি ট্রফি উন্মোচন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সানাউল হক, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারি জিএম কামরুল ইসলাম এবং ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ অন্যান্য কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।